আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ক্লাসে। আজকের ক্লাসে আমরা মেইনলি ভেন্টিলেশন অ্যান্ড রেড স্পেস সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক। তো ভেন্টিলেশন জিনিসটা কি? ভেন্টিলেশন হচ্ছে নর্মালি এটা যদি আমাদের রেসপিরেটরি প্যাসেজ হয়, এটা লাং। তো আমরা জানি যে আসলে আমরা প্রতিনিয়ত আমরা ইন্সপাইরেশনের সময় অক্সিজেন গ্রহণ করতেছি এবং এক্সপাইরেশনের সময় আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি। তো এই জিনিসটাই হচ্ছে ভেন্টিলেশন, যে আমরা ইন্সপাইরেশনের সময় অক্সিজেন গ্রহণ করতেছি আর এক্সপাইরেশনের সময় কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, এটাই হচ্ছে আমাদের ভেন্টিলেশন। তো ভেন্টিলেশন কি? ভেন্টিলেশন তো ভেন্টিলেশন হচ্ছে আমরা বলতে পারি যে আসলে ফ্লো অফ এয়ার ইন অর আউট অফ দ্য রেসপিরেটরি প্যাসেজ। ফ্লো অফ এয়ার ইন অর আউট অফ দ্য রেসপিরেটরি প্যাসেজ। সমস্যা নেই, এটা তো আমরা বুঝলাম। তো এখন ভেন্টিলেশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ভেন্টিলেশন ক্যান বি ডিভাইডেড ইন্টু টু পার্টস। তো ভেন্টিলেশনের দুই ভাগ কি? একটা হচ্ছে আমরা বলবো পালমোনারি ভেন্টিলেশন, পালমোনারি। আরেকটা হচ্ছে আমাদের অ্যালভিওলার ভেন্টিলেশন। তো নর্মালি আমাদের পালমোনারি ভেন্টিলেশন জিনিসটা কি? গত ক্লাসে আমি তোমাদেরকে একটা টপিকের কথা বলছিলাম, স্পাইরোমেট্রি ক্লাসে, মিনিট রেসপিরেটরি ভলিউম। তো মিনিট রেসপিরেটরি ভলিউমটা কি? নর্মালি দেখো, এই যদি আমাদের লাং হয়, ট্রাকিয়া হয়, তো এর মধ্যে তো বাতাস থাকে, তো নর্মালি আমরা জানি যে স্পাইরোমেট্রিতে আমরা কী পড়ছিলাম, যে এই যদি একটা স্পাইরোমেট্রি হয়, ইনহেলের সময় টাইডাল ভলিউম হিসেবে আমরা 500 ml বাতাস গ্রহণ করি, আবার এক্সপাইরেশনের সময় 500 ml বাতাস ছাড়ি, কোয়াইট ইন্সপাইরেশনে আবার টাইডাল ভলিউম 500 সারি গ্রহণ করি। তো এইটুক ছিল কত? এটুক ছিল আমাদের টাইডাল ভলিউম, এর পরিমাণ ছিল 500 ml। তো 500 ml বাতাস আমরা গ্রহণ করতেছি। তো ধরো আমি ইন্সপাইরেশনের সময় 500 ml বাতাস গ্রহণ করলাম। তো এই আমার সেই 500 ml বাতাস ধরো ঢুকতেছে, কিছু বাতাস ধরো লাঙে যাবে, এই সব এরিয়া জুড়েই তো আছে, আবার এদিকেও কিছু বাতাস গেল। তো মোটামুটি ধরো এই এরিয়া জুড়ে আমার 500 ml বাতাস আছে। তো এটা কি বাতাস? টাইডাল ভলিউমের বাতাস। তো এখন এই যে 500 ml এর বাতাস আমি গ্রহণ করলাম, আরেকটা জিনিস আমরা একটু জেনেছিলাম যে আসলে রেসপিরেটরি রেট কত? রেসপিরেটরি রেট হচ্ছে আমাদের 12 ব্রিথ পার মিনিট। তো নর্মালি আমরা প্রতি মিনিটে 500 ml বাতাস ইন্সপায়ার করতেছি 12 বার করে, ঠিক আছে? বা প্রতি মিনিটে আমরা 500 ml বাতাস এক্সপায়ার করতেছি 12 বার করে, ঠিক আছে? তো এখন দেখো, তাহলে আমরা 1 মিনিটে আমাদের রেসপিরেটরি প্যাসেজে কতটুকু পরিমাণ বাতাস ঢুকাচ্ছি? আমরা 1 মিনিটে কতটুকু পরিমাণ বাতাস ঢুকাচ্ছি? আমরা 1 মিনিটে আমরা প্রায় 500 ml ইন্টু 12 বা আমাদের 6000 ml এর মতো বাতাস ঢুকাচ্ছি না? তো এই 6000 ml বাতাসকে যে ঢুকাচ্ছি, এটাকেই বলবো আমরা পালমোনারি ভেন্টিলেশন, অথবা এর আরেক নাম আমরা মিনিট রেসপিরেটরি ভলিউম যা বলি, ঠিক আছে? তো পালমোনারি ভেন্টিলেশন আর মিনিট রেসপিরেটরি ভলিউম একই জিনিস। তো আমরা পালমোনারি ভেন্টিলেশন তো বুঝলাম, এটা নিয়ে কারো কোনো সমস্যা নেই। এখন আমরা অ্যালভিওলার ভেন্টিলেশন। তো তার আগে পালমোনারি ভেন্টিলেশনের ডেফিনেশনটা একটু আমরা বলে নিই। পালমোনারি ভেন্টিলেশনের ডেফিনেশন হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ এয়ার move to respiratory passage in each minute। তো প্রতি মিনিটে আমার রেসপিরেটরি প্যাসেজে কতখানি বাতাস ঢুকতেছে। তো নর্মালি এর পরিমাণ 6 লিটার বা 6000 ml যা বলি। তো এবার অ্যালভিওলার ভেন্টিলেশন শুরু করার আগে আমাদেরকে আরেকটা কনসেপশনের সাথে একটু আলোচনা করতে হবে, এবং তোমাদেরকে আমি শুরুর ক্লাসের কিছু কনসেপ্ট এখানে আবার একটু আলোচনা করব। তো দেখো, এটা যদি একটা নর্মাল মানুষ হয়, এটাও তার নাক, হ্যাঁ, খুবই ভালো ছবি আছে, যাই হোক, নাক। তো নাকের এখান দিয়ে আমাদের নস্ট্রিলের ভিতর দিয়ে প্রথমে নাসা গহ্বর বা নোজ ক্যাভিটি বলতে পারি। তো এটা আলটিমেটলি আমাদের এই ফ্যারিংস হিসাবে আমাদের ল্যারিংস পর্যন্ত আসে, এটা আমাদের ল্যারিংস। এবং ল্যারিংসের পরে আমরা জানি এটা কি? ট্রাকিয়া, এটা ব্রঙ্কাস। তো এটা আমাদের ট্রাকিয়া, এটা আমাদের ব্রঙ্কাস। তারপর ব্রঙ্কাস ডিভাইড হয়েছিল, ব্রঙ্কাস ডিভাইড হয়ে অনেকবার ডিভাইড হয়ে তারপর টার্মিনাল ব্রঙ্কিওলের পরে রেসপিরেটরি ব্রঙ্কিওল, তারপর অ্যাট্রিয়াম, অ্যালভিওলার ডাক্ট, অ্যালভিওলার স্যাক্ট। এগুলো তো আমি প্রথম ক্লাসে তোমরা জানছো। এবং এটা এর চারপাশ এই লাং, ঠিক আছে? কোনো সমস্যা নেই। সর্বশেষ এটা আমাদের অ্যালভিওলি। এখন দেখো, তোমার আমরা এই এরিয়াটা যদি দেখি, যে সবুজ মার্ক করা এরিয়া, এই জায়গা থেকে শুরু করে
একদম মনে করো এটা হচ্ছে আমাদের টার্মিনাল ব্রঙ্কিওল, ঠিক আছে? সবুজ মার্ক যেটুকু দিছে এই পর্যন্ত হচ্ছে আমাদের টার্মিনাল ব্রঙ্কিওল। হ্যাঁ, টার্মিনাল ব্রঙ্কিওল। এখন এই এরিয়াটুকের মধ্যবর্তী যে বাতাসটা, এই এরিয়াটুকের মধ্যবর্তী যে বাতাস, এরা নো গ্যাসিয়াস এক্সচেঞ্জ বা নট টেক পার্ট ইন গ্যাসিয়াস এক্সচেঞ্জ। এখন তুমি বলবা যে ভাইয়া তাহলে গ্যাসিয়াস এক্সচেঞ্জ জিনিসটা কি? তো এটাও আমি একটু বলি। মনে করো হচ্ছে এটা একটা অ্যালভিওলি, তো এই অ্যালভিওলের নিচে আমার হচ্ছে এইদিকে ব্লাড ভেসেল আছে। তো এখন এই জায়গায় অক্সিজেন আসলো, এই অক্সিজেন এই ব্লাডের মধ্যে ঢুকলো, অথবা এই ব্লাড ভেসেলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড আসলো, এটা হচ্ছে অ্যালভিওলের মধ্যে ঢুকলো। এই প্রসেসটাকে বলে হচ্ছে আমাদের গ্যাস এক্সচেঞ্জ। তো এখন এই যে সবুজ মার্ক করা যে এরিয়াটা দেখতেছো না, এর পাশে মনে করো একটা ব্লাড ভেসেল আছে। এই জায়গায় ধরো এই জায়গায় একটা ব্লাড ভেসেল আছে, এর একটা ব্লাড ভেসেল। তো এখন এই জায়গায় তো অক্সিজেন আসে স্বাভাবিক, বাতাস আমি নিঃশ্বাসের সময় যেটা গ্রহণ করলাম, প্রশ্বাসের সময় বা ইন্সপাইরেশনের সময় যেটা গ্রহণ করলাম, এই জায়গায় তো অক্সিজেন আছে। এই অক্সিজেন এই দিকের ব্লাড ভেসেলে ঢুকবে না, কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ এদিকে হবে না। এখন এদিকে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ যেহেতু হবে না, মানে এই জায়গাটা তো অনেকটা জীবিত থেকেও মৃত্যুর মতন অবস্থা, যে আসলে এই জায়গায় তো কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে না। তো এই এরিয়াটাকে তখন আমরা যেহেতু মৃত্যুর মতন অবস্থা, কোনো কাজ করতেছে না, কাজ না করলে তো মানুষকে মৃত মানুষ বলে নাকি, তো এটা হচ্ছে মনে করো রেসপিরেটরির জন্য মৃত অবস্থা, তো বা মৃত জায়গা, এই কারণে হচ্ছে এটাকে আমরা ডেড স্পেস বলি বা মরা জায়গা বলি, ঠিক আছে? তো এখন দেখা গেছে আসলে মানে হচ্ছে তোমরা ডেড স্পেস মাপার অনেক সিস্টেম আছে, তো এর মাধ্যমে দেখা গেছে আসলে এই এরিয়ার বাতাসের পরিমাণ হচ্ছে আমাদের 150 ml। এই এরিয়ার বাতাসের পরিমাণ কত? 150 ml। তো আমরা এই 150 ml বাতাসকে বলবো হচ্ছে আমাদের ডেড স্পেস এয়ার। তো আমরা ডেড স্পেস অ্যান্ড হচ্ছে ডেড স্পেস এয়ার সম্পর্কিত বুঝলাম। তারপরে এখন ডেড স্পেস হচ্ছে দুই ধরনের। ডেড স্পেস হলো দুই ধরনের, একটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল ডেড স্পেস, আরেকটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল। এখন অ্যানাটমিক্যাল ডেড স্পেস কি? অ্যানাটমিক্যাল ডেড স্পেস হচ্ছে এই মাত্র যেটা বললাম সেটাই, যে আসলে অ্যানাটমিক্যাল ডিভাইডেশনের ফলে আমরা যেই এরিয়াটুকু আমরা গ্যাসিয়াস এক্সচেঞ্জ পাবো না, এটাই হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল ডেড স্পেস। তো এই যে সবুজ এরিয়াটুকু দেখতেছো, এটাকেই মেনলি আমরা বলবো হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কি অ্যানাটমিক্যাল ডেড স্পেস বলতে পারো, ঠিক আছে? মানে আমাদের হচ্ছে যে সবুজ এরিয়া, যেটা আমি হচ্ছে মার্ক করে দেখাচ্ছি, একটু ছোটো করে দিই তাহলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, এটুকু হচ্ছে আমাদের কি অ্যানাটমিক্যাল ডেড স্পেস। অ্যানাটমিক্যাল ডেড স্পেস তো বুঝলাম। অ্যানাটমিক্যাল ডেড স্পেসের পরিমাণ কত? 150 ml। তো এখন অ্যানাটমিক্যাল ডেড স্পেসের তাহলে ডেফিনেশনটা কী হবে? তোমার হচ্ছে ভলিউম অফ ভলিউম অফ কন্ডাক্টিং এয়ারওয়ে। এই যে তোমার হচ্ছে এই এয়ারওয়েটার নাম কি? এই এয়ারওয়ের নাম হচ্ছে আমাদের আপার এয়ারওয়ে, আর এটা হচ্ছে কন্ডাক্টিং এয়ারওয়ে। অ্যানাটমিক্যাল ডেড স্পেস তো মেনলি কন্ডাক্টিং এয়ারওয়ে নিয়েই হচ্ছে আলোচনা। তো এটা তো কন্ডাক্টিং এয়ারওয়ে, এটা তো প্রথম ক্লাসে বলছিলাম। তো অ্যানাটমিক্যাল ডেড স্পেস মানে কি? আমাদের হচ্ছে ভলিউম অফ কন্ডাক্টিং এয়ারওয়ে, ঠিক আছে? তো ভলিউম অফ কন্ডাক্টিং এয়ারওয়ে অ্যানাটমিক্যাল ডেড স্পেস আমরা বলছি। তো এখন ফিজিওলজিক্যাল ডেড স্পেসটা কি? তো সেটা জানার আগে আমরা দেখি তোমার হচ্ছে এই একটা অ্যালভিওলি আছে, এই একটা অ্যালভিওলি আছে। তো নর্মালি এই যে হচ্ছে ব্লাড ভেসেল অ্যালভিওলের নিচে, নর্মালি কী হয়? নর্মালি হচ্ছে এদিক থেকে হচ্ছে বাতাস হচ্ছে এদিকে ঢোকে, আবার হচ্ছে এদিক থেকে বাতাস এদিকে যায়, আবার এদিক থেকে অক্সিজেনের দিকে ঢুকে কার্বন ডাইঅক্সাইডের দিকে যায়। নর্মালি এটা তো আমরা জানি। এখন মনে করো এই অ্যালভিওলির এই ভেসেলের এই জায়গায় হচ্ছে মনে করো বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে, কোনো একটা প্যাথোলজিক্যাল কারণে। এটা হচ্ছে আমাদের কি মানে হচ্ছে অক্লুডেড মানে কি? অক্লুডেড মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া। এখন কথা হচ্ছে ব্লাড কি এদিকে যাইতে পারবে? ব্লাড তো এদিকে যাইতে পারবে না, এদিকে নো ব্লাড ফ্লো। এখন ব্লাড যখন ফ্লো হবে না, তখন কি এই দিক থেকে বাতাস কি এদিকে ঢুকতে পারবে? অথবা এই দিক থেকে কি বাতাস কোনো এদিকে আসবে তো না। কারণ কি? কারণ হচ্ছে আমরা জানি যে আসলে অ্যালভিওলি থেকে বাতাস হচ্ছে ব্লাডের মধ্যে ঢুকে। এখন ব্লাডই যেহেতু নাই, তাহলে তো আর অ্যালভিওলির থেকে এদিকে বাতাস ঢোকার কোনো পসিবিলিটিই নাই। তো এই কারণে এই এরিয়াটা মানে হচ্ছে অ্যানাটমিক্যালি বা হচ্ছে আমার গঠনগতভাবে ডেড স্পেসের মধ্যে থাকার কথা না। এটা তো রেসপিরেটরি জোন, অ্যালভিওলি তো রেসপিরেটরি জোনের মধ্যে থাকে। এই এরিয়াটা গঠনগতভাবে আমার ডেড স্পেসের মধ্যে থাকার কথা না, বাট ফিজিওলজিক্যালি বা কাজের দিক থেকে এটা ডেড স্পেস না। এটা কি? এটা হচ্ছে কাজের দিক থেকে ডেড স্পেস, যেহেতু কোনো কাজ করতেছে না মানে ডেড স্পেসই, কাজের দিক থেকে এটা হচ্ছে আমার ডেড স্পেস। তো এই ডেড স্পেসকে আমরা বলবো হচ্ছে, যেহেতু অ্যালভিওলির মধ্যে আছে, এটাকে হচ্ছে আমরা বলবো অ্যালভিওলার ডেড স্পেস, অ্যালভিওলার ডেড স্পেস।
তো অ্যালভিওলার ডেড স্পেস তো বুঝছো। এখন একটা ধরো একটা সুস্থ মানে একটা অসুস্থ মানুষ যার হচ্ছে এই যে এই অ্যালভিওলার সমস্যা আছে, হ্যাঁ, এর কী কী জায়গায় মানে হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে না। মনে করো একটা অসুস্থ মানুষের হচ্ছে আমরা দেখতেছি যে আসলে কন্ডাক্টিং জোনে এই জায়গায় তো সবারই তোমার কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না, তো এই জায়গায় কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হবে না। সাথে সাথে তার হচ্ছে এই এরিয়াগুলো তো নো গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তো তার মানে কি, তার হচ্ছে দুই জায়গায় গ্যাসিয়াস এক্সচেঞ্জ হলো না। একটা তো হচ্ছে আমার অ্যানাটমিক্যাল ডেড স্পেস বা এডিএস সংক্ষেপে বলতে পারি, আরেকটা কি আমার হচ্ছে অ্যালভিওলার ডেড স্পেস। তো অ্যানাটমিক্যাল ডেড স্পেস আর অ্যালভিওলার ডেড স্পেস। এখন এই অ্যানাটমিক্যাল ডেড স্পেস আর এই অ্যালভিওলার ডেড স্পেস, এই দুইটার যোগফলকে একসাথে আমরা বলি হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। মানে ফিজিওলজিক্যাল ডেড স্পেস সব মানে হচ্ছে ধরছে নিজের মধ্যে আর কি, সব কিছু নিজের মধ্যে নিয়ে হচ্ছে একটা ফিজিওলজিক্যাল ডেড স্পেস। যত জায়গা আছে রেসপিরেটরি প্যাসেজে যেখানে হচ্ছে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ ঘটে না, তত জায়গা সবগুলাকেই হচ্ছে আমরা বলবো হচ্ছে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। তো ফিজিওলজিক্যাল ডেড স্পেসের আমরা ডেফিনেশন দিতে পারি কি, ফিজিওলজিক্যাল ডেড স্পেস পিডিএস সংক্ষেপে, যদিও তোমরা পরীক্ষায় কখনো পিডিএস লেখো না। তো এটা হচ্ছে আমরা লিখতে পারি টোটাল ভলিউম অফ লাং that doesn't participate in gaseous exchange, that doesn't participate in gaseous exchange। তো আমরা ফিজিওলজিক্যাল আর হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস বুঝলাম। তো এখন একজন সুস্থ মানুষ আছে, ঠিক আছে, একজন সুস্থ মানুষ ধরো একদম পুরা মানে একদম ফিটফাট সদরঘাট, মানে খুব ভালো একজন মানুষ। তো এখন তার তো এই জায়গায় কোনো অক্লুশন নাই, এই জায়গায় কোনো তার অক্লুশন নাই, তার তো সবগুলো অ্যালভিওলি মনে করো কাজ করতেছে, সব যতগুলো অ্যালভিওলি আছে সবগুলো কাজ করতেছে, 300 মিলিয়ন অ্যালভিওলি সব কাজ করতেছে। তাহলে কি তার কোনো অ্যালভিওলার ডেড স্পেস থাকবে? তার তো কোনো অ্যালভিওলার ডেড স্পেস থাকবে না। তার শুরু থাকবে হচ্ছে উপরের এই অ্যানাটমিক্যাল ডেড স্পেসটা। তো এখন আমরা একটা সুস্থ মানুষের ক্ষেত্রে যদি চিন্তা করি, হ্যাঁ, সুস্থ মানুষ, তো সুস্থ মানুষের কি হলো, সুস্থ মানুষের হচ্ছে নো অ্যালভিওলার ডেড স্পেস। তো যদি আমার হচ্ছে অ্যালভিওলার ডেড স্পেসটা না থাকে, মনে করো হচ্ছে এইটা নাই হয়ে যায়, তাহলে কি যাই আমার অ্যানাটমিক্যাল ডেড স্পেস, তাই তো আমার ফিজিওলজিক্যাল ডেড স্পেস না। তো সেই হিসাবে আমরা বলতে পারি কি, সুস্থ মানুষের আমার হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস ইকুয়াল টু না বলে আমরা বলি নিয়ার ইকুয়াল, কারণ আসলে অ্যাকুরেটলি 100% সুস্থ মানুষ পাওয়া তো দুষ্কর। তো সেই ক্ষেত্রে অ্যানাটমিক্যাল ডেড স্পেস ইকুয়াল টু ফিজিওলজিক্যাল ডেড স্পেস, ঠিক আছে। তো একজন সুস্থ সবল মানুষের অ্যানাটমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ডেড স্পেস সমান, কারণ তার কোনো অ্যালভিওলার ডেড স্পেস নাই। এই পর্যন্ত তো আমরা বুঝলাম। তো এখন এর থেকে আসলে কিছু আমরা মানে হচ্ছে প্যাথোলজিক্যাল সিনারিও টানতে পারি। ধরো ফিজিওলজিক্যাল ডেড স্পেস, এটা কিন্তু আসলে আমার একটা মেজারমেন্ট দেয় আসলে আমার কতগুলো অ্যালভিওলি ফাংশনালি কাজ করতেছে, হাউ মাচ অ্যালভিওলি ওয়ার্কিং। তো নর্মালি ধরো হচ্ছে আমরা অ্যানাটমিক্যাল ডেড স্পেস 150 ml পাইলাম, ঠিক আছে, এবং আমার ফিজিওলজিক্যাল ডেড স্পেস হিসাবে আমরা পাইলাম হচ্ছে মনে করো 200 ml। তো তাইলে আমার অ্যালভিওলার ডেড স্পেস কত এখান থেকে, অ্যালভিওলার ডেড স্পেস তো এই দুটার পার্থক্যই। তো এই ক্ষেত্রে 50 ml হচ্ছে আমাদের অ্যালভিওলার ডেড স্পেস, এটা হচ্ছে আমাদের কি অ্যালভিওলার ডেড স্পেস। তো আমরা মানে বুঝতেছি যে অ্যালভিওলিতে এসে আমার 50 ml মতো বাতাস কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জে অংশ নিচ্ছে না, তাহলে এই বাতাসটা কি আমার হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। ও আরেকটা কথা, ডেড স্পেস যতগুলো বাতাস আছে সবগুলোই হচ্ছে ওয়েস্টেড এয়ার, মানে এগুলোকে মানে বাতাস কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ যেহেতু কাজে লাগে না, এগুলোকে ওয়েস্টেড এয়ার বলে। তো এখন যেহেতু 50 ml বাতাস নষ্ট হচ্ছে, এবার আরেকটা পেশেন্টের কথা চিন্তা করো যারও অ্যানাটমিক্যাল ডেড স্পেস 150 ml, কোনো সমস্যা নেই। ফিজিওলজিক্যাল ডেড স্পেস বের হলো আমার হচ্ছে কত বের হলো, আমার হচ্ছে মনে করো 1000 ml বের হলো। তাহলে তার অ্যালভিওলার ডেড স্পেস কত, তার অ্যালভিওলার ডেড স্পেস প্রায় 850 ml না। তো 850 ml যদি তার অ্যালভিওলার ডেড স্পেস হয়, তার মানে কি 850 ml বাতাস তার হচ্ছে মনে করো অ্যালভিওলার মধ্যে ঢুকছে, কিন্তু ঢোকার পরও তারা হচ্ছে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতে পারতেছে না, নো গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এদিকে ঢুকতে পারতেছে না, মানে খুবই বাজে অবস্থা। তো এইটা আসলে মানে ডেড স্পেস দিয়ে আসলে আমরা মার্কার ফর লাং ফাংশন, ডেড স্পেস কিন্তু একটা মানে লাং ফাংশন টেস্টের একটা গুরুত্বপূর্ণ মার্কার। ডেড স্পেস দিয়ে আমরা হচ্ছে বুঝতে পারি যে কতগুলো অ্যালভিওলি তার ভালো মতো কাজ করতেছে। যদি ফিজিওলজিক্যাল ডেড স্পেসের মাত্রা বাড়ে, কি বলবো, যদি ফিজিওলজিক্যাল
ডেড স্পেস, এটা যদি বাড়ে তাহলে কি বুঝবো, মোর তোমার হচ্ছে অ্যালভিওলি আর কি, মানে মোর অ্যালভিওলি ইজেন্ট ওয়ার্কিং প্রপারলি। তো আমরা ফিজিওলজিক্যাল ডেড স্পেস এবং অ্যানাটমিক্যাল ডেড স্পেস বুঝলাম। তো এখন পরবর্তী আলোচনার সাপেক্ষে আমরা ধরলাম একটা মানুষ একদম 100% সুস্থ, তার কোনো মানে হচ্ছে অ্যালভিওলার ডেড স্পেস নাই, তার অ্যানাটমিক্যাল আর ফিজিওলজিক্যাল ডেড স্পেস সেম। তো এখন তাইলে হচ্ছে একটা মানুষ নর্মালি টাইডাল ইন্সপাইরেশনে কতখানি বাতাস নিজের মধ্যে নেয়? একটা মানুষ নর্মাল টাইডাল ভলিউম হচ্ছে আমরা জানি যে 500 ml। তো এখন 500 ml যদি টাইডাল ইন্সপাইরেশনে নেয়, তো এর মধ্যে ওয়েস্টেড কত? এর মধ্যে ওয়েস্টেড হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস বা ধরলাম ফিজিওলজিক্যাল ডেড স্পেস মিলেই তার হচ্ছে 150 ml এর মতো ওয়েস্টেড। তাইলে তার গ্যাসিয়াস এক্সচেঞ্জে কত ঢুকলো? গ্যাসিয়াস এক্সচেঞ্জ জোনে হচ্ছে আমার 350 ml বাতাস ঢুকলো। এই 350 ml বাতাস কি আমার হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ করতেছে 350 ml বাতাস ধরো হচ্ছে আমার গ্যাস এক্সচেঞ্জ করতেছে। তো এখন আর আমরা রেসপিরেটরি রেট কত করছিলাম? 12 প্রতি মিনিটে তো 12 বার, তাহলে রেসপিরেটরি রেট ইকুয়াল টু 12। তো এখন মনে করো আমরা যদি এই 350 ml বাতাস মানে হচ্ছে আমরা প্রতিবার নেই, তাহলে 12 বার রেসপিরেশনে মানে কতখানি বাতাস আমরা গ্যাসিয়াস এক্সচেঞ্জ জোনে ঢুকাইতে পারতেছি। তো 12 বারে হচ্ছে আমরা 12 × 350 ইকুয়াল টু কত? আমরা হচ্ছে প্রায় 4200 ml বাতাস অথবা 4.2 লিটার বাতাস হচ্ছে আমরা কি রেসপিরেটরি জোনে ঢুকাচ্ছি। হ্যাঁ, রেসপিরেটরি জোনে যাচ্ছে। তো নর্মালি আমরা বাতাস টাইডাল ভলিউমের সময় নিয়েছিলাম 6 লিটার। তো 6 লিটারের মধ্যে 4.2 লিটার হচ্ছে আমার যেটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ করতেছে, আর বাদ বাকি 1.8 লিটার হচ্ছে আমার ইয়াজোন মানে ডেড স্পেস। ঠিক আছে, 1.8 লিটার আমার হচ্ছে প্রতি মিনিটে হচ্ছে ডেড স্পেসের মধ্যে ঢুকতেছে। তো এখন প্রতি মিনিটে তাহলে 4.2 লিটার বাতাস গ্যাসিয়াস এক্সচেঞ্জ জোনে ঢুকতেছে। এই বাতাসটাই হচ্ছে আমার যেই প্রতি মিনিটে যেই পরিমাণ বাতাস ঢুকতেছে, এই বাতাসের পরিমাণকে আমরা বলবো হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন। তো অ্যালভিওলার ভেন্টিলেশনের ডেফিনেশন কি? অ্যালভিওলার ভেন্টিলেশনের ডেফিনেশন হচ্ছে টোটাল ভলিউম অফ দ্য এয়ার এন্টারিং টু গ্যাসিয়াস এক্সচেঞ্জ এরিয়া ইন 1 মিনিট। টোটাল ভলিউম অফ এয়ার এন্টারিং টু গ্যাস এক্সচেঞ্জ এরিয়া ইন 1 মিনিট। তো আসলে অ্যালভিওলার ভেন্টিলেশন হচ্ছে আমার পালমোনারি ভেন্টিলেশনের একটা ফ্র্যাকশন। পালমোনারি ভেন্টিলেশন হচ্ছে সবগুলো একসাথে, অ্যালভিওলার ভেন্টিলেশন হচ্ছে ডেড স্পেসটাকে বাদ দিয়ে। এখন তোমাদেরকে মাঝে মাঝে অনেক সময় পরীক্ষায় জিজ্ঞেস করে যে আসলে অ্যালভিওলার ভেন্টিলেশন আর হচ্ছে পালমোনারি ভেন্টিলেশনের ডিফারেন্স কী। তো পালমোনারি ভেন্টিলেশন আর হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশনের ডিফারেন্স, পালমোনারি ভেন্টিলেশন ভার্সেস অ্যালভিওলার ভেন্টিলেশন। তো পালমোনারি ভেন্টিলেশনের ডেফিনেশনটা দিবা, অ্যালভিওলার ভেন্টিলেশনের ডেফিনেশনটা দিবা। তো ডেফিনেশন তো উপরে লিখছি, এটা আর লেখা এখানে মানে দরকার নেই, এখানেও ডেফিনেশন দিবা। তারপরে হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর। তারপরে 2 নম্বরে কী করবা? 2 নম্বর হচ্ছে পালমোনারি ভেন্টিলেশন আর হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশনের সূত্রটা লিখবা। তো একটা জিনিস হচ্ছে আমি একটু মানে হচ্ছে স্কিপ করে আসছি, একটু বলি। তোমার হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশনের একটা সূত্র আছে। অ্যালভিওলার ভেন্টিলেশন এটাকে হচ্ছে এইভাবে প্রকাশ করে, ভি এর উপর একটা ডট দিয়ে। তোমার হচ্ছে কি হয় দেখো, আমরা কি করছিলাম, টাইডাল ভলিউম এর থেকে হচ্ছে আমরা ডেড স্পেস ভলিউমটা বাদ দিয়েছিলাম না। টাইডাল ভলিউম 500 এবং 500 থেকে কি 500 থেকে আমরা 150 ml বাদ দিয়েছিলাম না। 500 থেকে 150 বাদ দিয়ে তো 350 পাইছিলাম। তো ডেড স্পেসটা বাদ দিলাম। তো টাইডাল ভলিউম বিয়োগ ডেড স্পেস ভলিউম ইনটু রেসপিরেটরি রেট, এটাই হচ্ছে আমাদের অ্যালভিওলার ভেন্টিলেশন। তো হিসাবটা যদি আবার করি, 500 বিয়োগ 350 ইন্টু 12 ইকুয়াল টু ক্যালকুলেশন করলে 350 এখানে 150 হবে, 150, তাহলে 350 ইন্টু 12 ইকুয়াল টু 4200। তো এটা হচ্ছে আমাদের কি বলে আমাদের হচ্ছে মানে অ্যালভিওলার ভেন্টিলেশনের সূত্র। এটা কি সূত্র? এটা হচ্ছে আমাদের অ্যালভিওলার ভেন্টিলেশন। এই VA মানে হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশন। তো এখন তার এটা সূত্র কি? এটাও সূত্র হচ্ছে আমরা জানি যে পালমোনারি ভেন্টিলেশন যদি হয়, পালমোনারি ভেন্টিলেশন, তো এটা সূত্র হচ্ছে আমরা জানি টাইডাল ভলিউম ইন্টু রেসপিরেটরি রেট। আর হচ্ছে অ্যালভিওলার ভেন্টিলেশনের সূত্র কি? VA। এটা সূত্র হচ্ছে তোমার হচ্ছে টাইডাল ভলিউম মাইনাস ডেড স্পেস ভলিউম ইনটু রেসপিরেটরি রেট। তারপরে হচ্ছে এর পরিমাণ কত? এর পরিমাণ হচ্ছে আমরা জানি যে 6 লিটার, এটা হচ্ছে আমরা 4.2 লিটার বলবো।
তারপরে হচ্ছে দেখো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং অনেক গাইডও আসলে এই জিনিসটা কনফিউজিং করে আছে, ঠিক আছে? এই কারণে তোমাদেরকে বলি তোমরা মেন বই পড়ো, ঠিক আছে? যারাই ক্লাস করো আশা করি তোমরা সবাই মেন বই পড়ো। তো দেখো পালমোনারি ভেন্টিলেশনের মধ্যে আমি তো টাইডাল ভলিউম পুরোটা ধরছি। তো টাইডাল ভলিউম মানে কি? আমার হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জে যে বাতাস ঢুকে ওইটা তো যাই, প্লাস আমার হচ্ছে ডেড স্পেসের এয়ারটাও তো আমি ধরতেছি হিসাবের মধ্যে। তো এই কারণে এটাকে বলবো হচ্ছে ডেড স্পেস ইনক্লুডেড। আর এটা হচ্ছে তাহলে কি হবে, এই জায়গায় তো আমি ডেড স্পেসটা বিয়োগ করে দিতেছি, তাহলে হচ্ছে কি আমাদের হচ্ছে ডেড স্পেস এক্সক্লুডেড। এইটা কিন্তু অনেক জায়গায় অনেক ভুল লেখা, তো তোমরা আশা করি এইটা কনফিউজ হবা না এটা দিয়ে, ঠিক আছে? ডেড স্পেস এক্সক্লুডেড এই জায়গায় হিসাব থেকে আমরা ডেড স্পেসটাকে বাদ দিচ্ছি। এখন অনেকে বলে যে ভাই সূত্রের মধ্যে তো ডেড স্পেসটা আছে, তো সূত্রের মধ্যে ডেড স্পেস থাকলে কী হয়েছে, আমি তো সূত্র থেকে ডেড স্পেসটা বাদ দিছি, বিয়োগ করে দিছি, বা টাইডাল ভলিউমের মধ্যে ডেড স্পেস আছে। তো এই কারণে পালমোনারি ভেন্টিলেশন হচ্ছে ডেড স্পেস ইনক্লুডেড, অ্যালভিওলার ভেন্টিলেশন হচ্ছে ডেড স্পেস এক্সক্লুডেড। এটা কিন্তু যেন মাথায় থাকে। তো এই কটা হচ্ছে পার্থক্য লিখে দিতে পারলে মোটামুটি হয়ে যাবে। তো এবার আজকের ক্লাসের আমি সবচেয়ে হাই কনসেপচুয়াল কিছু জিনিস নিয়ে আলোচনা করব। ও তার আগে আরেকটা জিনিস, তোমার হচ্ছে ডেড স্পেসের ইম্পর্টেন্সটা একটু পড়া লাগবে। হ্যাঁ, ডেড স্পেসের ইম্পর্টেন্স অফ ডেড স্পেস। তো ডেড স্পেসের ইম্পর্টেন্সটা কি? প্রথম কথা হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেসের ইম্পর্টেন্স কি। নর্মালি ধরো হচ্ছে এদিক দিয়ে যখন বাতাস ঢুকতেছে, তো আসলে এইদিকে হচ্ছে ওয়াটার মলিকিউল থাকে। তো ধরো এইদিকে তো আগের বাতাস আছেই, তো নতুন করে যখন বাতাস এদিকে ঢুকবে, এই বাতাসটা যেটা অ্যালভিওলার জোনে যাবে, এই বাতাসকে সে ওয়াটার দিয়ে স্যাচুরেশন করবে, একটু ওয়াটারি করবে, ঠিক আছে? তো স্যাচুরেটস ইন্সপায়ার্ড এয়ার বাই ওয়াটার। তারপর 2 নাম্বারটা কী করবে, তোমার হচ্ছে 2 নাম্বার হচ্ছে সে কী করবে, তোমার হচ্ছে যেহেতু এটা এয়ার, তো এই কারণে পার্টিকেল কিছু প্যাথোজেনিক পার্টিকেল যদি এদিকে আসে, তো এটা হচ্ছে এটাকে বাইরের দিকে বের করে দিবে। তো এটা কী করবে, হেল্পস ইন রিমুভিং পার্টিকেল। তারপরে এবার ফিজিওলজিক্যাল ডেড স্পেসের ইম্পর্টেন্সটা কি? তো আমরা দেখছিলাম যে ফিজিওলজিক্যাল ডেড স্পেস যত বেশি লাংয়ের সমস্যা তত বেশি, ঠিক আছে? এটাই তো কথা। তো ফিজিওলজিক্যাল ডেড স্পেস বেশি মানে কি, অ্যালভিওলার ডেড স্পেস, অ্যালভিওলা তো মারা যাচ্ছে আর কি। তো ফিজিওলজিক্যাল ডেড স্পেসের ইম্পর্টেন্স হচ্ছে তাহলে ইন্ডিকেশন অফ প্যাথোজেনেসিস, ঠিক আছে? তো ফিজিওলজিক্যাল ডেড স্পেস তো বুঝলাম। তো এখন এরপরে যে কনসেপ্টটা পড়াবো, এরা সিলেবাসেও খুব বেশি আছে বলে আমার মনে হয় না, সাথে সাথে তোমার ক্লিনিক্যাল লাইফেও খুব দরকার বলে মনে হয় না, বাট হচ্ছে গাইডনে আছে, এই কারণে আমি পড়াচ্ছি। অনেক সময় যদি কেউ রিসার্চ ফিল্ডে যাইতে চাও তখন হচ্ছে হয়তো বা কাজে লাগতে পারে। তো হাউ টু মেজার ডেড স্পেস, টপিকের নাম কি? টপিকের নাম হচ্ছে আমরা জানি হাউ টু মেজার ডেড স্পেস। তো এখন ডেড স্পেস মেজার করার জন্য 2টা পদ্ধতি আছে। একটা হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল ডেড স্পেসের জন্য একটা পদ্ধতি, আর ফিজিওলজিক্যাল ডেড স্পেসের জন্য একটা পদ্ধতি। তো অ্যানাটমিক্যাল ডেড স্পেস যেই পদ্ধতিতে মাপি এটার নাম হচ্ছে ফাউলার্স মেথড, আর ফিজিওলজিক্যাল ডেড স্পেস যেটাকে মাপি সেটা হচ্ছে আমরা বোর্ডস মেথড বলি। তো নর্মালি এখন আমরা হচ্ছে ফাউলার্স মেথড নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এক্ষেত্রে আমাদেরকে 2টা জিনিস মাথায় রাখতে হবে। কী 2টা জিনিস মাথায় রাখতে হবে? আমরা জানি যে হচ্ছে মনে করো একটা অ্যালভিওলি আছে, এর মধ্যে বাতাস ঢুকাচ্ছি, এই বাতাস তো বাইরের অ্যাটমসফিয়ার থেকে আসে। এখন অ্যাটমসফিয়ারের কনসেন্ট্রেশন, অ্যাটমসফিয়ারের কম্পোজিশন কি, নাইট্রোজেন থাকে হচ্ছে 78%-এর মতো, অক্সিজেন থাকে হচ্ছে 21%-এর মতো, এটা তো আমরা সবাই জানি। তো তার মানে কি, তার মানে অ্যালভিওলিতে আমরা প্রতিবার যখন বাতাস গ্রহণ করি, এখানে তো নাইট্রোজেনও আছে, এরপরে হচ্ছে এখানে তো আমাদের অক্সিজেনও আছে। এই কনসেপ্টটা 1 নাম্বার কনসেপ্ট। 2 নাম্বার কনসেপ্ট আমরা কি বলবো, মনে করো এই অ্যালভিওলিটি এক্সপায়ার্ড অবস্থায় আছে, এই অ্যালভিওলাটা ইন্সপায়ার্ড অবস্থায় আছে। তো একটা এক্সপায়ার্ড অ্যালভিওলিতে জাস্ট আমি এইখানে কিছু বাতাস পাবো, ডেড স্পেসের মধ্যে। এই বাতাসটা হচ্ছে আগের আমার হচ্ছে ইন্সপায়ারেশনে যে অ্যালভিওলির কিছু এয়ার রয়ে গেছে ওইটা আর কি, ঠিক আছে? তো এটা একটা বাতাস। আর ইন্সপায়ার্ড অবস্থায় এই বাতাসটা নিচে চলে আসবে, তো এই বাতাস হচ্ছে এখানে আসবে, তারপরে নতুন বাতাস ঢুকবে, তারপরে হচ্ছে আমাদের
আবার বাইরে তোমার হচ্ছে আরও কিছু বাতাস ঢুকবে, এটা হচ্ছে আমরা ডেড স্পেস এয়ার বলি। যাই হোক 3 টাইপের বাতাস ঢুকবে। তো এটা হচ্ছে আমাদের এক্সপায়ার্ড অ্যালভিওলি, এটা হচ্ছে আমাদের ইন্সপায়ার্ড অ্যালভিওলি। তো এখান থেকে আসলে বুঝতে হবে যে এক্সপায়ার্ড অ্যালভিওলিতে কিছু পরিমাণ বাতাস আমার হচ্ছে আগের মানে হচ্ছে ইন্সপায়ারেশন থেকে বা আগের মানে একটা অ্যালভিওলি এক্সপায়ার করার পরও ইন্সপায়ারেশনে আগে আমি যেই বাতাসটা নিয়েছিলাম ওইটা হচ্ছে আমার ডেড স্পেসের মধ্যে রয়ে যায়, ঠিক আছে, এই জায়গাটা রয়ে যায়। তো 2টা কনসেপ্ট আমরা মাথায় রাখলাম। তো এখন আমরা কি করব, আমরা পেশেন্টকে বসাবো এবং এই ফাউলার মেথড করতে গেলে আমাদেরকে একটা মেশিন লাগবে, সেটা হচ্ছে এন্টোমিটার বা নাইট্রোমিটার বলি, মানে নাইট্রোজেন মিটার। তো পেশেন্টকে বলবো যে আপনি নর্মাল একটা টাইডাল এক্সপাইরেশন করেন। তো নর্মাল একটা টাইডাল এক্সপাইরেশন সে করলো, টাইডাল ভলিউম তার থেকে বের হয়ে গেল। তাহলে এক্সপাইরেশনের পরে তার অ্যালভিওলির অবস্থা কী? তার অ্যালভিওলির অবস্থা হচ্ছে এইখানে কিছু পরিমাণ বাতাস আছে থাকলো। এরপরে কি বলবো, এরপরে পেশেন্টকে বলবো 2 নাম্বার, সে 100% অক্সিজেন তার মুখে লাগাই দিব, 100% O2 তার মুখে লাগাই বলবো আপনি যতটুকু পারেন আপনি ইন্সপাইরেশন করেন, ঠিক আছে, সে আপনি যতটুকু পারেন আপনি ইন্সপাইরেশন করেন। তো সে যখন যতটুকু পারবে সে ইন্সপাইরেশন করবে, তখন কি হবে, তার একদম পুরো ডেড স্পেস যা আছে সব কিছুতে তোমার কি অক্সিজেন ভরে যাবে না, মানে এই এরিয়া তো সবই তোমার হচ্ছে অক্সিজেন ভরে যাবে, এইদিকে অক্সিজেন আসবে, এইদিকেও তো অক্সিজেন আসবে, এবং কিছু পরিমাণ ডেড স্পেসের মধ্যে আগের যে ইন্সপাইরেশনে নাইট্রোজেন ছিল না, যে আগের যে নাইট্রোজেন এইটা এদিকে চলে আসবে, ঠিক আছে, ডেড স্পেসে কিছু পরিমাণ তোমার হচ্ছে নাইট্রোজেন তোমার হচ্ছে কি বলবো থাকবে। তো এখন এবার আমরা বলবো যে ভাই আপনারা একটা নাইট্রোমিটার লাগাই দিব, আপনি হচ্ছে এই জায়গায় ফোর্সফুল এক্সপাইরেশন শুরু করেন। তো দেখো তোমার হচ্ছে নাইট্রোমিটার যখন আমি তারা লাগাইলাম সে হচ্ছে এক্সপাইরেশন শুরু করলো, তাইলে হচ্ছে এরকম একটা গ্রাফ পাবো আমি নাইট্রোমিটার থেকে। গ্রাফ পাইলে দেখো তোমার হচ্ছে তার আপার এয়ারওয়ে তো পুরাটাই অক্সিজেন ভরা, আপার ওয়ে তো কোনো নাইট্রোজেন নাই। তার মানে কি, তার মানে হচ্ছে প্রায় প্রথম 100 এই বরাবর হচ্ছে আমরা থাকবে হচ্ছে আমাদের কি বলে আমাদের হচ্ছে বাতাসের পরিমাণ বা বাতাসের হচ্ছে ভলিউম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে আমাদের নাইট্রোজেন কনসেন্ট্রেশন, ঠিক আছে। তো প্রথমে যেহেতু সে বাতাসটা বের করতেছে, তো প্রথম উপরের দিকের বাতাসে তো কোনো নাইট্রোজেন নাই, খালি অক্সিজেন আছে। তো প্রথম 100 ml বা তার বেশি বাতাসে আমি নাইট্রোজেনের কনসেন্ট্রেশন 0 পাবো, ঠিক আছে, নাইট্রোজেনের কনসেন্ট্রেশন কত পাবো, 0, কোনো নাইট্রোজেন কনসেন্ট্রেশন নাই। তারপরে এক সময় তার তো ডেড স্পেসের পরে অ্যালভিওলার বাতাস বের হওয়া শুরু হবে, ঠিক আছে। তো অ্যালভিওলির মধ্যে তো আগে থেকে কিছু নাইট্রোজেন ছিল, আমরা তো লাং একদম পুরো ফাঁকা করতে পারি না, তো লাং যেহেতু পুরো না ফাঁকা করতে পারতেছি, তো এই কারণে আগের বাতাস তো কিছু আমার ইন্সপাইরেশনের আগেই ছিল, 100% O2 যখন ইন্সপাইরেশন করছি এর আগে তো কিছু পরিমাণ নাইট্রোজেন লাংয়ের মধ্যে ছিল। তো ওই নাইট্রোজেনগুলো বের হওয়া শুরু হবে এবং এক সময় দেখা যাবে নাইট্রোজেনের কনসেন্ট্রেশন বাড়তেছে, বাড়তেছে। এক সময় দেখা যাবে আসলে নাইট্রোমিটারের নাইট্রোজেন কনসেন্ট্রেশন আর অ্যালভিওলির নাইট্রোজেন কনসেন্ট্রেশন দুইটা ইকুয়াল হয়ে যাবে। এখন দুইটা যখন ইকুয়াল হয়ে যাবে তখন কি, তখন তো আর বাতাস আমার ওইদিকে যাবে না। তো এই কারণে হচ্ছে আমার নাইট্রোজেন কনসেন্ট্রেশন মানে বাতাসের ভলিউম বাড়বে, বাট হচ্ছে নাইট্রোজেনের কনসেন্ট্রেশন আর চেঞ্জ হবে না, কারণ কি আমার হচ্ছে দুইটা ইকুইলিব্রিয়ামে চলে গেছে। তো কনসেন্ট্রেশনে যখন চলে যাবে এরপরে হচ্ছে আমরা গ্রাফ থেকে হিসাব করব। তো দেখো আমার এইটুক এরিয়া তো 100% ডেড স্পেস, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই যে আসলে এটা তো তোমার হচ্ছে উপর থেকে আসছে। এই জায়গার অর্ধেক পরিমাণ বাতাস আমি ডেড স্পেসের মধ্যে হবো, কারণ কি আমি বলছিলাম যে আসলে ডেড স্পেসের মধ্যেও কিছু পরিমাণ বাতাস হচ্ছে আমার নাইট্রোজেন থাকে, মানে আমি চাইতেছি না নাইট্রোজেন ঢুকাইতে, বাট তাও কিছু পরিমাণ নাইট্রোজেন ওখানে যোগ হয়েই যায়। তো এই কারণে আমি যদি এই বরাবর একটা লাইন টানি, তো এখানে আরও 50 ml মতো আসবে। তো এই এরিয়াটুকুকে আমরা বলবো হচ্ছে আমাদের ডেড স্পেস। তো 100 + 50 ml তো ডেড স্পেস এয়ার, 150 ml ডেড স্পেস এয়ার, এটা একটা পদ্ধতি। আবার তোমাদের গাইটনে আরেকটা পদ্ধতির কথা আলোচনা করছে যে তোমার হচ্ছে ধরো হচ্ছে এটা হচ্ছে পিঙ্ক এরিয়া আর এটা হচ্ছে মনে করো গ্রে এরিয়া, আমি ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রে এরিয়া। তো এটা হচ্ছে গ্রে এরিয়া আর এটা হচ্ছে আমাদের পিঙ্ক এরিয়া। তো গাইডনে একটা সূত্র দিছে যে ডেড স্পেস ভলিউম ইকুয়াল টু গ্রে এরিয়ার মানে এস মানে হচ্ছে এরিয়া কি মানে হচ্ছে আমার ক্ষেত্রফল আর কি, গ্রে এরিয়া ডিভাইডেড বাই আমরা দেখি তোমার হচ্ছে গ্রে এরিয়া প্লাস হচ্ছে পিঙ্ক এরিয়া ইনটু আমরা হচ্ছে এক্সপাইরেশনের সময় কতটুকু ভলিউম সে ছাড়ছে। তো এখন এই সবগুলোর ক্ষেত্রফল হচ্ছে আমরা সেন্টিমিটার স্কোয়ারে নিব। তো দেখো তোমার হচ্ছে ধরো সে 30 এই গ্রে এরিয়ার সেন্টিমিটার মানে ক্ষেত্রফল বেরোলো 30 সেন্টিমিটার স্কোয়ার, এই জায়গায় তোমার গ্রে এরিয়া তো 30 সেন্টিমিটার স্কোয়ারই থাকবে, আর হচ্ছে পিঙ্ক এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে আমার 70 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে,
আর ইনটু এক্সপাইরেশন করলো সে 500 ml মতো বাতাস, ঠিক আছে, 500 ml মতো বাতাস এক্সপাইরেশন করলো। তো এইখান থেকে যদি হিসাব করো তোমরা পাবা যে আসলে 150 ml ডেড স্পেস। তো এটাই ছিল ডেড স্পেসের মাপার কাহিনী, নট সো ইম্পর্ট্যান্ট। আমি বলতেছি যদি তোমার কাছে টাইম না থাকে এটা দেখার দরকার নেই, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কখনো এটা পরীক্ষায় সাধারণত জিজ্ঞেস করে না। যদি পারো জাস্ট হচ্ছে অ্যানাটমিক্যাল ডেড স্পেস ফাউলার মেথড দিয়ে মাপে আর ফিজিওলজিক্যালটা বোর্ডস মেথড দিয়ে মাপে, এই দুইটা জানতে পারলেই মোর দ্যান এনাফ, ঠিক আছে। তাও যদি কারো কিউরিয়াসিটি থাকে এই কারণে হচ্ছে আমি বললাম, যদি কিছু বোঝো আলহামদুলিল্লাহ, না বুঝলেও কোনো সমস্যা নেই। বাট এর আগে অ্যালভিওলার ভেন্টিলেশন বা ডেড স্পেস কাকে বলে, ডেড স্পেসের প্রকারভেদ, ডেড স্পেসের ইম্পর্টেন্স, পালমোনারি ভেন্টিলেশন যেগুলো বললাম ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, মানে আমি বলতে পারবো না যে কতখানি ইম্পর্ট্যান্ট এটা। এবং তোমার ক্লিনিক্যাল লাইফ বলো, তোমার একাডেমিক লাইফ বলো, সব জায়গায় ইম্পর্ট্যান্ট। তো আশা করি আজকে ক্লাসে যা পড়াচ্ছি বা পড়াইছি সব কিছুই বুঝতে পারছো, যদি না বুঝে থাকো আমাকে জানিও। তো নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।